স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। দেখে নেব আজকের রাজ্য দেশের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি প্রথমেই, তারপরে যাব বিস্তারিত খবরে। আবারও মর্মান্তিক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, দেশে আবারও মৃত্যু সংবাদ। অপরদিকে জ্বলছে গোটা বাংলাদেশ। পুলিশ র্যাবের সঙ্গে মর্মান্তিক সংঘর্ষে 32 জন আন্দোলনকারী পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু। নজর রাখছে ভারত। 21 জুলাইয়ের মঞ্চে বড় চমক, মমতা ব্যানার্জির 2 বিজেপি সাংসদ সহ একাধিক বিজেপি নেতা যোগ দিচ্ছে তৃণমূলে। বিকাশ হলো না আর নিজেকে ভগবান ভেবে নিলেন নরেন্দ্র মোদী। কর্মী সভার মঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে এবার প্রবল আক্রমণ আরএসএস প্রধান মোহন ভাগবতের। হু হু করে বাড়ছে রাজ্যে মুসলিম জনসংখ্যা, বেড়ে 40%। চিন্তায় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর দাবি ঘিরে তীব্র বিতর্ক রাজ্য জুড়ে। ধুতি পরা কৃষককে শপিং মলে ঢুকতে বাধা। বেঙ্গালুরুতে নামি শপিং মল বন্ধের নির্দেশ রাজ্য সরকারের। অপরদিকে স্টেট ব্যাংক গ্রাহক, ব্যাংক অব বরোদা গ্রাহকদের জন্য বিরাট বড় সুখবর। মিলছে সুদ 7.75% অধিক। কেমন থাকবে আবহাওয়া? বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আপনার জেলাটির আবহাওয়া কেমন থাকবে সেটাও জানাচ্ছি আপনাদেরকে। কী ধরনের সংবাদ আপনি দেখতে চান, আমাদের সংবাদগুলো আপনার কেমন লাগছে, কোন জেলা থেকে খবর দেখছেন, অবশ্যই লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, আবারও মৃত্যু, বড়সড় ক্ষতিপূরণের ঘোষণা। চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল ট্রেনটি। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ ঝিলাহি স্টেশনের কাছে হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রায় 10 থেকে 12টি কামরা বেলাইন হয়ে পড়ে, পুরোপুরি উল্টে যায় ট্রেনের 3টি বগি। মূলত এসি কোচগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে 4 জন যাত্রীর। রেলের তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের পরিবার পিছু 10 লক্ষ টাকা, গুরুতর জখমদের 2.5 লক্ষ টাকা, তুলনায় কম আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যদিও এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। অপরদিকে দুর্ঘটনার আক্রমণে ওই পথের বেশ কয়েকটি ট্রেনের সাধারণ লাইন পরিবর্তন করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত তার রাজ্য থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জ্বলছে গোটা বাংলাদেশ। পুলিশ র্যাবের সঙ্গে সংঘর্ষে মৃত 32 জন পড়ুয়া, আন্দোলনকারী জখম বহু। কোটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ গোটা বাংলাদেশ। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। বৃহস্পতিবার ভারতের পড়শি দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করা হয়েছিল আন্দোলনকারীদের তরফ থেকে, যার প্রভাব বৃহস্পতিবার সকাল থেকেই পড়তে শুরু করে গোটা বাংলাদেশে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা রাখছেন না বাংলাদেশের নাগরিকরা। দিকে দিকে পুলিশ র্যাবের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধছে আন্দোলনকারী পড়ুয়াদের। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষের জেরে গোটা বাংলাদেশে বহু আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে এখনও পর্যন্ত 32 জন আন্দোলনকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকায় 6 জন, মাদারীপুরের 1 জন, উত্তরা বাড্ডায় 4 জন, বাড্ডা রামপুরায় 2 জনের মৃত্যুর খবর আসছে সামনে। জখম হয়েছেন আরও বহু আন্দোলনকারী। এই ছাত্র আন্দোলনের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে বলে গতকাল বুধবার দাবি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সংঘাতের বিচার বিভাগীয় তদন্তের ঘোষণাও করেন শেখ হাসিনা। পাশাপাশি সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য ধরে অপেক্ষা করতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। অপরদিকে বাংলাদেশের গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। বৃহস্পতিবার বাংলাদেশে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করেছে নয়াদিল্লি। বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ জারি করা হয়েছে ভারতের তরফ থেকে। পাশাপাশি একাধিক হেল্পলাইন নম্বরও চালু করেছে নয়াদিল্লি। তৃণমূলের 21 জুলাইয়ের মঞ্চে থাকছে বড় চমক। বিজেপির সাংসদ যোগ দিচ্ছেন তৃণমূলে। এছাড়াও একাধিক হেভিওয়েট বিজেপি নেতা এবার তৃণমূলের পথে। কর্মসূচি তৃণমূলের, কিন্তু 21 জুলাই নিয়ে বেশি খোঁজখবর নিচ্ছে বিজেপি। রবিবার তৃণমূলের সমাবেশ মঞ্চে যোগ দিতে চলেছেন এক সাংসদ, বিজেপি সাংসদ এবং এক প্রাক্তন বিজেপি সাংসদ সহ বেশ কয়েকজন বিজেপি নেতা বলেই জানা যাচ্ছে। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে গেরুয়া শিবিরের ভেতরে। আর তাই আশঙ্কার মেঘ ক্রমশ ঘন হচ্ছে বিজেপি শিবিরে। ফলে একেবারে ব্যক্তিগত স্তরে এ ব্যাপারে তথ্য তোলা শুরু করেছেন দলের নেতারা। তলে তলে কেউ প্রতিপক্ষ শিবিরে যোগাযোগ শুরু করেছেন কিনা তা নিয়ে চর্চা চলছে বঙ্গ বিজেপির ভেতরে। গতবারের জেতা অনেক আসনেই এবার বাংলায় হাঁটতে হয়েছে বিজেপিকে। পাশাপাশি নির্বাচনের টিকিট প্রাপ্তি নিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতাদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে।
অন্তত এমনই খবর বিজেপি সূত্রে। এই পরিস্থিতিতে যাবতীয় বিক্ষোভ অসন্তোষের উদ্গীরণ 21 জুলাই তৃণমূলের মঞ্চে দেখা যায় কিনা সেই আশঙ্কাই প্রবল হয়ে উঠছে বিজেপি শিবিরে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলছেন, হাওয়া মোড়ক সব দলেই রয়েছে, বিধানসভা নির্বাচনের আগে এই পরিস্থিতি হতেই পারে, তবে দেখতে হবে যাতে দলের বড়সড় কোনো ক্ষতি না হয়ে যায়। তাই খোঁজখবর নিয়ে পাল্টা কৌশল তৈরি করে রাখা অত্যন্ত জরুরি বলে জানাচ্ছে বিজেপি নেতা। 2024 লোকসভা নির্বাচনে গোটা দেশ জুড়েই বিভিন্ন রাজ্যে রাজ্যে বিরাট বড় ধাক্কা খেয়েছে বিজেপি। কোণঠাসা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই নরেন্দ্র মোদীকেই বিঁধলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বিকাশই হলো না আর নিজেকে ভগবান ভেবে নিলেন। কর্মী সভার মঞ্চ থেকে মোদীকে ঠেস মোহন ভাগবতের। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, সেখান থেকে ধাপে ধাপে নিজের গুরুত্ব বাড়িয়ে প্রথমে হিন্দুত্বের পোস্টার বয়, তারপর বিশ্বগুরু, এমনকি শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের ভরা বাজারে নিজেকে ঈশ্বরের বরপুত্র বলে ঘোষণা করেছিলেন নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটে 400 পারের স্বপ্ন মুখ থুবড়ে পড়ার পর নরেন্দ্র মোদীর এই আত্মপ্রচারকেই এবার নাম না করে বিঁধলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কটাক্ষ করলেন মানুষের ভগবান হতে চাওয়ার সেই উচ্চ আকাঙ্ক্ষাকে। তিনি সাফ জানালেন, বিকাশ বা উন্নয়ন কখনো শেষ হয় না, কিন্তু কিছু মানুষ আছে যারা তার আগেই নিজেদের সুপারম্যান, দেবতা, ভগবান ভেবে নেন। আপাত নিরীহ এই কটাক্ষের তীর যে সবকা সাথ সবকা বিকাশের প্রবক্তা নরেন্দ্র মোদীর দিকেই, তা বুঝতে ভুল হয়নি বিরোধীদের। হু হু করে রাজ্যে বাড়ছে মুসলিম জনসংখ্যা। প্রবল চিন্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার মুসলিম জনসংখ্যা নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার দাবি ঘিরে তীব্র বিতর্ক। অসমে মুসলিমদের জনসংখ্যা বাড়তে বাড়তে 40% পৌঁছে গিয়েছে। বুধবার রাঁচিতে এক অনুষ্ঠানে এমনটাই দাবি করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে গোটা রাজ্যে। বিরোধীদের দাবি, অসমে হাজারো সমস্যা রয়েছে, সেগুলি থেকে নজর ঘোরাতে এইসব অবান্তর প্রসঙ্গ, ভুয়ো তথ্য তুলে ধরছেন অসমের মুখ্যমন্ত্রী। হিমন্তের পরিসংখ্যানের ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। বুধবার রাঁচিতে দলের একটি অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী বলেন, 1951 সালে আমাদের রাজ্যে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র 12%। বর্তমানে সেটা বাড়তে বাড়তে 40% পৌঁছে গিয়েছে, যেটা নিয়ে চিন্তায় রয়েছে আমি। ফলে রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। এটা আমার কাছে জীবন মরণ সমস্যা বলে জানিয়েছেন প্রকাশ্যে অসমের মুখ্যমন্ত্রী। অবশেষে জল্পনার অবসান। নাতাশার সঙ্গে ডিভোর্সের চূড়ান্ত ঘোষণা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার। শেষমেশ হলো জল্পনার অবসান। স্বয়ং হার্দিক পান্ডিয়া এবার জানিয়ে দিলেন তাদের ডিভোর্সের কথা। ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দিলেন স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদের রাস্তায় হাঁটছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে নাতাশা যে পোস্ট করেছিলেন তাতে দেখা গিয়েছে তিনি আপাতত সার্বিয়ায় নিজের বাড়িতে ফিরে গিয়েছেন, আর সেখান থেকে ছবি পোস্ট করছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, হার্দিক এবং নাতাশার দাম্পত্যের সমস্যা হচ্ছিল গত 6 মাস ধরে। অনেকেই ভেবেছিলেন আইপিএলে হার্দিকের ব্যর্থতা থেকে মানুষের মুখ ঘোরাতে নাতাশা এমনটা করছিলেন, তবে আদতে ব্যাপারটা সেটা নয়। হার্দিক নিজেই জানিয়ে দিলেন সত্যি এবার তাদের ডিভোর্স হচ্ছেই। মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। এবার মোহনবাগান রত্ন তুলে দেওয়া হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির হাতে। 29 জুলাই মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন তুলে দেওয়া হবে সৌরভ গাঙ্গুলিকে। বৃহস্পতিবার মোহনবাগান ক্লাবের কার্যকরী সমিতির বৈঠক ছিল, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। নিজের ক্যারিয়ারে 9টা বছর মোহনবাগানের হয়ে খেলেছেন সৌরভ গাঙ্গুলি। একাধিক অনুষ্ঠানে সবুজ মেরুন ক্লাবে এসেছিলেন তিনি, আর এবার তাকে মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রত্যেক বছরই কোনো না কোনো ক্রীড়াবিদের হাতে মোহনবাগান রত্ন তুলে দেওয়া হয়। ধুতি পাঞ্জাবি পরা কৃষককে শপিং মলে ঢুকতে বাধা। বেঙ্গালুরুতে নামী শপিং মল সাময়িকভাবে বন্ধের নির্দেশ কর্ণাটক রাজ্য সরকারের। স্ত্রী এবং পুত্রকে নিয়ে সিনেমা দেখতে শপিং মলে গিয়েছিলেন একজন কৃষক, কিন্তু ঢোকার মুখেই তাকে দেওয়া হলো বাধা। কারণ কৃষকের পরনে ছিল ধুতি আর পাঞ্জাবি, হাঁটু পর্যন্ত গোটানো ছিল ধুতি আর মাথায় ছিল পাগড়ি। এমন পোশাকে তিনি ঝা চকচকে শপিং মলের ভেতরে ঢুকতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন শপিং মল কর্তৃপক্ষ। এই পদক্ষেপের জেরে এবার শপিং মলটি সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিল কর্ণাটক সরকার। ঘটনাটি ঘিরে সমাজ মাধ্যমে নেটিজেনরা
জিটি ওয়ার্ল্ড মল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রবল ক্ষোভ উগরে দিয়েছেন। বুধবার কর্ণাটকের একাধিক সমাজসেবী সংস্থা ওই মলের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখিয়েছেন। শপিং মল কর্তৃপক্ষ বিক্ষোভের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। এমনকি ওই কৃষককে একটি শাল উপহার দিতে বাধ্য হয়েছে শপিং মল কর্তৃপক্ষ। এরপরেও মলের মালিক এবং নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার কর্ণাটক সরকারের তরফে ঘোষণা করা হয়েছে এহেন লজ্জাজনক আচরণের জন্য আগামী 7 দিন জিটি ওয়ার্ল্ড মল বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। আবারও হামলা, বিজাপুরের জঙ্গলে মাওবাদীদের হামলা, আইইডি বিস্ফোরণে আবারও শহীদ 2 সেনা জওয়ান, আহত 4। অভিযান সেরে ফেরার পথে আচমকা মাওবাদীদের হামলা। ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে আইইডি বিস্ফোরণে শহীদ 2 জওয়ান, আহত হয়েছেন আরও 4 জন। জেলার সরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন। বৃহস্পতিবার এই মর্মান্তিক বিস্ফোরণে নিহত 2 জওয়ানের মধ্যে একজন ছত্তিশগড় টাস্ক ফোর্সের হেড কনস্টেবল ভরতলাল সাহু এবং অন্যজন কনস্টেবল সতের সিং। স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর, সোজা মিলবে 7.75% সুদ। দারুণ সুযোগ দিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও চালু করলো অমৃত বৃষ্টি প্রকল্প। এটি একটি বিশেষ আমানত প্রকল্প যেখানে সাধারণ মানুষরা 444 দিনের ফিক্সড ডিপোজিটে 7.25% সুদ পাবেন। স্টেট ব্যাংকও বিগত 15 জুলাই থেকে চালু করেছে এই বিশেষ প্রকল্প। 2025 সালের 31 মার্চ পর্যন্ত চালু থাকবে এই স্কিমটি, অর্থাৎ ওই দিন পর্যন্ত বিশেষ স্থায়ী আমানত প্রকল্পে আবেদন করতে পারবেন আপনিও। এক্ষেত্রে প্রবীণ নাগরিকরা পাবেন 7.75% সুদ বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে 15 জুলাই থেকে এই একই প্রকল্প চালু হয়ে গিয়েছে ব্যাংক অফ বরোদায় বলেও জানা যাচ্ছে। রাজ্যের মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য চাকুরির সুবর্ণ সুযোগ। ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে মোট 44,228 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। মোট শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে শূন্যপদ রয়েছে 4,000-এর কিছুটা বেশি। নিয়োগ করা হবে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক পদে। ব্রাঞ্চ পোস্ট মাস্টারদের বেলায় প্রতি মাসে 12,000 টাকা থেকে 29,380 টাকা বেতন দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবকদের বেলায় প্রতি মাসে 10,000 থেকে 24,470 টাকা বেতন দেওয়া হবে। অঙ্ক ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুবিধে পাবেন না। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। সাইকেল চালাতে জানতে হবে। যারা মোটর সাইকেল বা স্কুটি চালাতে পারেন তারাও যোগ্য। কোন ডিভিশনের অধীনে কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ তার তালিকা ওয়েবসাইটে পাবেন কিংবা সংশ্লিষ্ট ডিভিশন অফিসে আপনারা পেয়ে যাবেন। প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে। এর জন্য দরখাস্ত খতিয়ে দেখা হবে। মাধ্যমিকের প্রত্যেকটি বিষয়ে পাওয়া এবং মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্যপদের কয়েক গুণ প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ের মেধা তালিকা তৈরি হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তারপর আবার শর্ট লিস্ট করা হবে। ফল বেরোবে 31 ডিসেম্বর। দরখাস্ত আবেদন করতে হবে অনলাইনে 5 আগস্টের মধ্যে। ওয়েবসাইটটি হলো www.indiapost.gdsonline.gov.in। এই ওয়েবসাইটে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। কেমন থাকবে আজকে পশ্চিমবাংলার আবহাওয়া, কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা, সর্বশেষ রিপোর্টে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে সামান্য পরিমাণ হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার নাগাদ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত। আজকে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেও ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে পরবর্তী 24 ঘন্টা শনিবার নাগাদ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের সংবাদগুলো এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ সংবাদের সাথে। ধন্যবাদ।